নমস্কার, নিউজ 18 বাংলার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। ভোটের ভবিষ্যৎ এবং পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের মসনদে কারা বসতে চলেছেন। প্রথম দফার ভোট আগামী 19শে এপ্রিল। সেই প্রথম দফার ভোটের মধ্যে অন্যতম কেন্দ্র আলিপুরদুয়ার। এই আলিপুরদুয়ার কেন্দ্রে কি হবে, ভোটাররা কোন দিকে ভোট দেবেন, কোন দিকে প্রতিফলিত হবে মানুষের রায়, তা জানতেই আমরা এসেছি আজকে আলিপুরদুয়ারে। আমরা এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি 3 জন প্রার্থীকে, যারা এই মুহূর্তে আলিপুরদুয়ার কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরস্পরের বিরুদ্ধে। আমার ডান দিকে রয়েছেন মনোজ টিগ্গা, বিজেপির পক্ষ থেকে। মনোজ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। পাশেই রয়েছেন মিলি ওরাও, আরএসপির প্রার্থী। মিলি, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমার ঠিক বাঁদিকে আছেন প্রকাশ চিকবরাই, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। প্রকাশ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমার সামনে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, কলকাতা এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমন, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আপনাদের কাছে যাবেন, আপনাদের প্রশ্ন নেবেন, যে প্রশ্ন আপনারা করতে চান মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদেরকে, সেই প্রশ্নের জন্য প্রিয়াঙ্কা আপনাদের সঙ্গে রয়েছেন। আমি শুরু করছি আলিপুরদুয়ারের সোজা সাপটা এই মঞ্চ থেকে। আমার প্রথম বক্তা আজকের সোজা সাপটার মিলি ওরাও। মিলি, মানুষ কেন আপনাকে ভোট দেবে? 3 মিনিট আপনার জন্য বরাদ্দ। আপনি কি বলতে চাইছেন জনতাকে? সবাইকে নমস্কার। আমি আলিপুরদুয়ারের বাসীদের কৃতজ্ঞ, আমার বামফ্রন্টকে কৃতজ্ঞ জানাচ্ছি যে আমাকে আবার মনোনীত করা হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। আমি বামফ্রন্টের বার্তা নিয়ে এই মাঠে নেমেছি। বিশ্বর, देशेर ना विश्वर जे स्कैम सबसे बड़ो घोटाला, उस घोटाले के विरोध में जो दीदी और मोदी दोनों सरकार के खिलाफ मैं आज यहाँ आई हूँ। आप सबसे वोट के लिए बात करने आई हूँ। ना सिर्फ स्कैम, दोनों जगह बेरोजगारी चरम सीमे पर है। আপনারা কি চাকরি পেয়েছেন? 2 কোটি চাকরি দেব বলেছে 10 বছর আগে, দিদিও বলেছিল, কেউ পায়নি, সবাই বেরোজগার। তো उस बेरोजगार के दुख को मैं समझ, 1 मिनट दीदी, আমি কথাটা বলে নি आगे। उस बेरोजगारों के दुख को मैं यहाँ आप लोगों के सामने रखने आई हूँ। ये चाय बागान इलाका है। चाय बागान के जो मजदूर हैं आज 250 रुपए प्रतिदिन काम करते हैं। मिनिमम वेज शायद 10 साल पहले ही हो गया था, जो दीदी ने अभी तक लागू नहीं किया। हाई कोर्ट ने बहुत पहले ऑर्डर दे दिया था। 1 मिनट, अच्छा मेरा खत्म होने दीजिए, আমার শেষ হতে দিন। শেষ করে নি। आप बोलिए, आपका बोलना है, बोलिए। तो हमारे यहाँ लेफ्ट फ्रंट का उनका है कि 18,000 रुपए मिनिमम वेज होना चाहिए। न सिर्फ चाय बागान के मजदूरों के लिए, हर एक मजदूर को मिनिमम वेज 18,000 रुपए होना चाहिए। अच्छा, बेरोजगारी हो गई, महंगाई आप लोगों को शायद याद नहीं होगा, हमारी फाइनेंस मिनिस्टर प्याज नहीं खाती है, आलू नहीं खाती है, लहसुन नहीं खाती है, तो उनको दाम नहीं पता। लेकिन आप, मैं, बाकी सब जनता प्याज, लहसुन, चावल, दाल सब खाते हैं। आज दाम कहाँ पहुंच गया है, महंगाई कहाँ पहुंच गई है, ये भी आप सोचिए। मैं इस मुद्दे पर भी यहाँ के लोगों से रिक्वेस्ट करूंगी। तो मेरा कहना है, बेरोजगारी, महंगाई सबसे बड़ा घोटाला, इस घोटाले की वजह से आज देश बिकने पर तुला हुआ है। इतने बड़े कंपनी आए और उन लोगों को घूस देके, उन लोगों ने घूस देके हमारी सरकार को खरीद लिया है। পরের বক্তা মনোজ টিগ্গা। দেখুন, আমাদের যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র আছে, এটি একটি মিনি ইন্ডিয়া মতন আছে। এখানে সব ধর্ম, সব জাত, সব ভাষাভাষী, বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করেন। আদিবাসী, গোর্খা, বেঙ্গলি, মারোয়াড়ি, কোচ, মেচ, রাভা সবাই বসবাস করেন। সুতরাং দাবিগুলো আলাদা আলাদা আছে। আমরা
আশাবাদী যে মানুষ আমাদেরকে ভোট দেবে। মোদিজি কাজ করেছেন, আপনারা জানেন যে যে 80 কোটি মানুষ আজকেও ফ্রি তো রেশন পাচ্ছেন, বিনামূল্যে রেশন পাচ্ছেন। এই টিএমসি সরকার আসার পর থেকে চা বাগানে যে রেশন ছিল সেটা 2016 সালে ফেব্রুয়ারির মাস থেকে বন্ধ করে দিয়েছে। কিন্তু নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে ফ্রিতে রেশন দিয়েছেন। এখনো আগামী 5 বছরে কিন্তু ফ্রিতে রেশন পাবেন। তারপরে চা বাগান এলাকাতে জল জীবন মিশনের মাধ্যমে কিন্তু প্রত্যেক বাড়িতে জল দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীজি লালকেল্লা থেকে বলেছিলেন যে প্রত্যেক ঘর মে নাল আর প্রত্যেক নাল মে জল, এটা হচ্ছে। তারপরে আপনারা দেখবেন যে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে প্রত্যেক বাড়িতে টয়লেট হয়েছে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে শ্রমিকরা বাড়ি পেয়েছে 1,20,000 টাকা। তারপরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে প্রত্যেক জায়গাতে রাস্তা হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে। তারপরে আরো আপনাকে বলতে পারি যে করোনা মহামারীতে 2020-21 সে সময় কিন্তু 35 কেজির আলাদা প্রত্যেক কার্ডে কিন্তু 5 কেজি করে গম অথবা চাল দেওয়া হয়েছে। সেটা 35 কেজি, যার বাড়িতে যদি 10টা কার্ড ছিল 35 তো পেয়েছে, তো 10টা কার্ডে অতিরিক্ত 50 কেজি পেয়েছে, 85 কেজি পেয়েছে। জনধন অ্যাকাউন্টে 500 টাকা করে পেয়েছে, ভ্যাকসিন ফ্রিতে পেয়েছে। আমাদের দিদিমণি বলছিলেন যে আমরা মোদিজির ভ্যাকসিন নেব না, কিন্তু যখনই হেলথ সেন্টারে ভ্যাকসিন আলো তো টিএমসির লোকেরা সবচেয়ে আগে লাইন দিয়েছে যে আমিও পরে নিয়েছি ভ্যাকসিন নিতে গিয়ে। তো এটা উনি বলছিলেন যাতে সবাই, উনি 18 লাখের বেশি ভ্যাকসিন দিতে পারেননি। আমাদের নরেন্দ্র মোদীজি পুরো ভারতবর্ষে ভ্যাকসিন দিয়েছেন। তারপরে আপনারা জানেন যে 15 ফাইন্যান্সের টাকা আজকে চা বাগানগুলোতে কিংবা অলিগলিতে যে পাকা রাস্তা হচ্ছে, ফেবার ব্লকের রাস্তা হচ্ছে, পাকা ড্রেন হচ্ছে, এটাও কিন্তু 15 ফাইন্যান্সের টাকা। এই 15 ফাইন্যান্সের টাকা জিপি অফিসে দিচ্ছে, পিডিও অফিসে দিচ্ছে, আর দিদিমণি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করছেন, আর মিটিং করে মানুষ নিয়ে আসছেন, লোক নিয়ে আসছেন, সেই গাড়ি ভাড়া জিপি অফিস থেকে 15 ফাইন্যান্সের টাকা থেকে দেওয়া হচ্ছে। বিরিয়ানি খাওয়া হচ্ছে, বিরিয়ানির টাকা বিডিও অফিস থেকে 15 ফাইন্যান্সের টাকা দেওয়া আছে। এদেরকে মানুষ ভোট দেবে না, মানুষ বিজেপিকে দেবে, মানুষ ভোট দেবে না। তাই আমরা আশাবাদী আছি যে মানুষ বিজেপিকে ভোট দেবে, টিএমসি কে ভোট দেবে না। আমি পাট্টার সম্পর্কে বলি। পাট্টা যখন ঘোষণা হয়েছিল যে 5 ডেসিমিল জমি পাট্টা দেওয়া হবে, যিনি দার্জিলিংয়ে অমিত থাপা দিদির ঘনিষ্ঠ, উনারা পাহাড়ে পাট্টা নিতে অস্বীকার করেছেন। ওনারা বলেছেন যে এই পাট্টাতে কোনো সত্যতা নেই, এই পাট্টাটা ভুয়ো, অথচ আমরা এই পাট্টা নেব না। আমাদের বর্তমান সরকার টিএমসি সরকার পুলিশ খাটিয়ে তারপরে বিএলও কে বলে জোর জবরদস্তি পাট্টা দেওয়া হয়েছে। আমরা চাই যে চা শ্রমিকদেরকে পাট্টা নয়, তাদের মালিকানা হক দেওয়া হোক। পাট্টা পেলে কি হবে, তার ওইখানে লেখা আছে যে নট ট্রান্সফারেবল। এই পাট্টা আমার নামে আছে, কালকে আমার ছেলেমেয়েরা নামে হবে না। জমির মালিকানা হক যদি থাকে তাহলে আজকে আমি জমির মালিক আছি, আমি কিছু হয়ে গেলে আমার ছেলেমেয়েরা তার জমির মালিক হবে। ধন্যবাদ মনোজ সিংহা অনেকগুলো বিষয় তুললেন। প্রধানমন্ত্রীর নানা প্রজেক্টের পাশাপাশি মনোজ সিংহা চা বাগানের পাট্টার প্রসঙ্গ তুললেন। পরবর্তীকালে মনোজের কাছ থেকে আরো অনেক কিছু শুনবো। পরের বক্তা প্রকাশ সিং বড়াই। नमस्कार। আলিপুরদুয়ার জেলাবাসীকে এবং আলিপুরদুয়ার লোকসভাবাসীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি, নমস্কার জানাই। তৃণমূল কংগ্রেস যে কাজকে নিয়ে নেমেছে, ডেভেলপমেন্ট কাজকে নিয়ে নেমেছে। তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী প্রকাশ সিং বড়াইক, আমি নিজে, দিদি আমাকে 6 মাস আগে রাজ্যসভা সাংসদ করে কিন্তু দিল্লিতে পাঠাইল। তৃণমূল কংগ্রেস ডেভেলপমেন্টকে নিয়ে নেমেছে এবং কাজকে নেমেছে। নতুন জেলা আলিপুরদুয়ার আমাদের আমলে হয়েছে, বা আমলে কিন্তু হয় নাই। আমরা যেখানে ইন্টারভিউ দিতেছি, এই ইন্টারভিউ যে দিতেছি, এই ইন্টারভিউর বিল্ডিং আমাদেরই সরকার করেছে। জেলাকে কেন্দ্রিত করে নতুন বিশ্ববিদ্যালয়, জেলাকে কেন্দ্রিত করে ডুয়ার্সকানের মতন অফিস, জেলাকে কেন্দ্রিত করে ইঞ্জিনিয়ারিং কলেজ, জেলাকে কেন্দ্রিত করে প্রত্যেকটা গ্রামকে কেন্দ্রিত করে ডেভেলপমেন্টের ওয়ার্ক যদি কেউ করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। ভয়ের চোটে বিজেপি প্রার্থী বদল করে দিল। আজকে যারা জিতেছিল 2019 নির্বাচনে, জিতার পরে ভারত সরকারের মন্ত্রী যিনি একটা কাজ দেখাতে পারবেন না, একটা জনপ্রতিনিধি 1 বছরে 5 কোটি টাকা পায়, 5 বছরে 25 কোটি টাকা। হিসাব দেখেন কোথায় কাজ করেছেন। আজকে পাট্টা নিয়ে কথা কে দিয়েছে? আপনাদের সরকার আসামে আছে, আপনাদের সরকার ত্রিপুরাতে আছে। দম থাকলে
20,000 করে দেওয়া হবে। কার জন্য টাকা? 22,000 পার্মানেন্ট ওয়ার্কারদেরকে টাকা দেওয়া হচ্ছে। এই টাকা ক্রেডিট হয়ে গেছে। কার জন্য কাজ হয়েছে? 59 লাখ জব কার্ড পরিবারের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। জব কার্ডের টাকা রুখে দিলেন বিজেপির সাংসদ, বিধায়করা টাকা রুখে দিলেন। কে দিল এই টাকা? 5 মার্চ 2024 অব্দি প্রত্যেকটা সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকা দিয়েছেন। আজকে কথা বলার কোনো জায়গা নেই। যারা চা বাগানের শ্রমিক না, যারা চা বাগানের ওয়ার্কার না, ওরা চা বাগান নিয়ে কোনো কমেন্ট করতে পারে না। আমি নিজে চা বাগানের ছেলে, আমি বুঝি, আমি ওয়ার্কার, আমি বুঝি সিম্পিতি কি আছে। 53টা চা বাগানে হসপিটাল হচ্ছে, 96টা চা বাগানে গেস্ট হাউস হচ্ছে। 200 বছরের ডিমান্ড যদি কেউ পূর্তি করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি করেছে। এবং সাথে সাথে ওই গরিব লোককে ঘর বানানোর জন্য টাকা। মনোজ বাবু বললেন 1 লাখ কুড়ি কেন, 21 কেন না? আজকে পাট্টা নিয়ে কথা, ব্যাংকের মর্টগেজ কেন দিবেন না? আপনি আগে ইমপ্লিমেন্ট করেন না। আসামে তো আপনাদের গভর্নমেন্ট, দিল্লিতে আপনাদের গভর্নমেন্ট, ত্রিপুরাতে আপনাদের গভর্নমেন্ট। কেন 25 কোটির হিসাব দেখাতে পারবেন? কোথায় কি কাজ করেছেন? একটা ইটের ভিট করতে পারে নাই। আলিপুরদুয়ারে 200 বেডের পেশেন্ট হসপিটাল হওয়ার কথা ছিল, একটা মঞ্চ বানানোর পরে ওটা বন্ধ করে দিলেন। কি করলেন? এয়ারপোর্ট হয়েছে, কিছু হয়েছে? হয় নাই। মানুষ যোগ্য জবাব দিবে। আলিপুরদুয়ার জেলার মানুষ ভালো জবাব দিবে। 4 তারিখ কারেন্ট এবং 440 ভোল্ট লাগবে জুন মাসের 4 তারিখ। ওয়েট করেন এটা। ধন্যবাদ। একটা জিনিস পরিষ্কার, একটা বিষয় পরিষ্কার। আজ আমার এখানে যারা বক্তা আছেন, মনোজ টিগ্গা এবং প্রকাশ চিকবরাই, দুজনেই অত্যন্ত সুবক্তা এবং দুজনেই আলিপুরদুয়ার চা বাগানের লোক, এবং তারা স্বাভাবিকভাবেই তাদের যে ইস্যু, তাদের চা বাগানের প্রশ্ন, চা বাগানের প্রসঙ্গ তারা টেনেছেন। আমরা এই আলোচনা করব, ওদের বক্তব্য, পাল্টা বক্তব্য শুনবো। সুমন, আজকের এই আলোচনায় প্রথম যে বক্তারা দুজন বললেন, তিনজনই বললেন চা বাগান, তাদের পাট্টা, তাদের দুর্দশা, চা শ্রমিকদের অবস্থা। সুমন, মনোজ টিগ্গার কাছ থেকে একটু অন্য ধরনের কিছু কথা প্রত্যাশা করেছিলাম। আমি ভেবেছিলাম যে মনোজ টিগ্গা বলবেন যে প্রকাশ তো সাংসদ আছেই, আমি জিতলে আমিও সাংসদ, ফলে দুজন সাংসদই থাকলো মঞ্চে। কিন্তু মনোজ টিগ্গা, যিনি মোটামুটি একজন সিনিয়র লিডার, তিনি সেই রসিকতার মধ্যে গেলেন না। তিনি যেটা করলেন যে তিনি তার সরকারের পারফরমেন্স বললেন এবং প্রকাশ তার মুখ্যমন্ত্রীর পারফরমেন্স বললেন। দেখুন, এই লড়াইটাতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে চা বাগানের ভবিষ্যৎ কি হবে, অর্থাৎ চা বাগানের যে শ্রমিকরা তাদের কি হবে, সেইটা বোধহয় আমরা আরেকটু বেশি করে প্রত্যাশা করতে পারি। এবং যেহেতু মনোজ টিগ্গা এই এমন একটা সিটে লড়তে এসছেন যেখানে বিজেপি অনেক এগিয়ে আছেন, সেখানে আরেকটা জরুরি প্রশ্ন যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি নিয়ে কি মনোজ টিগ্গা জিতে গেলেও এগোবেন? অর্থাৎ যেসব কথাগুলো জন বার্লার কাছ থেকে আমরা শুনেছিলাম, সেগুলো মনোজ টিগ্গা কি বলবেন? আমাদের পার্টির তরফ থেকে এই ধরনের কোনো বক্তব্য আসেনি। কে বা কারা ব্যক্তিগত কেউ যদি বক্তব্য দিয়ে থাকে সেটা ব্যক্তিগত হতে পারে, কিন্তু দলগতভাবে আমাদের কোনোদিনও রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে ভাগের কথা কোনোদিনও বলেননি। মিলিয়ে ওরাও আপনি আমাকে বলুন যে এই যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে একটা সময় আরএসপির প্রবল প্রতাপ ছিল। আপনার বাবাও সম্ভবত এখানকার সাংসদ হয়েছিলেন, তাকে আমি চিনতাম, তিনি পশ্চিমবঙ্গের মন্ত্রীও হয়েছিলেন। তো এই নির্বাচনে এই মুহূর্তে আপনাদের ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? আপনাদের শক্তি, আপনাদের এখানে মনে হয় কংগ্রেস কোনো প্রার্থী দেয়? আমি একটু অ্যাডিশন করি। আমরা কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীকে জিজ্ঞেস করেছিলাম যে 48,000 পেরিয়ে 50,000 হবে কিনা। আমার মনে হয় এবার ভোট বাড়বে। দুজনেই বিরক্ত, দুজনের কাজ যেটা শুধু বড় বড় কথা, কাজের বেলায় কোনো কাজ নেই। তো আমার দৃঢ় বিশ্বাস যে আমরা আবার ফিরে আসবো। মিলি, আপনি বলুন, আমাকে একটা কথা বলুন। একদিকে মনোজ টিগ্গা বলছেন প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা, এদিকে প্রকাশ চিকবরাই বলছেন মুখ্যমন্ত্রীর উন্নয়নের কথা। আপনার জনগণের কাছে আপনার বার্তা কি হবে?
দেখুন আলিপুরদুয়ার এখনই মিস্টার বাড়াই উনি বললেন যে আলিপুরদুয়ার নাকি দিদি দিয়েছে। আপনারা সবাই ভালো করে জানেন আলিপুরদুয়ার কাজটা কে করেছে, আলিপুরদুয়ারে কাজটা কে করেছে, জেলার কাজটা কে করেছে আপনারা ভালো করে জানেন। স্কুল কলেজ যত ব্রিজ সব বাম আমলের দিদি শুধু নীল সাদা রং করেছে, আর কিছু কাজ করেনি। প্রকাশ এবারের নির্বাচন আপনারা ইতিমধ্যেই 2.5 লাখ ভোটে পিছিয়ে আছেন গত লোকসভার হিসেব ধরলে, আর বিধানসভার হিসেব ধরলে 21-এ তৃণমূলের এত বড় জয় হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু এই সিটে আলিপুরদুয়ার সিটে সংখ্যাগত দিক থেকে আপনারা 1.5 লাখেরও বেশি ভোটে পিছিয়ে আছেন। কিভাবে মেকআপ করবেন? আলিপুরদুয়ারের মানুষ কনসেস মানুষ এবং কনসেস ভোটার আছে। পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি মানুষ কিন্তু স্বচ্ছভাবে ভোট দিয়েছে। আমি জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বতে আছি, আমি দায়িত্ব নিয়ে বলবো, এইখানে যারা প্রতিনিধি আছে, বিরোধী দলের প্রতিনিধি আছে, ওরাও বলবে একটা অঞ্চল দেখান যে অঞ্চলে আমরা কোনো মতন অসুবিধা কাউকে করেছি। ডেমোক্রেসি পদ্ধতিতে এখানে ভোট হয় এবং শান্তি শৃঙ্খলা রেখে ভোট হয় এবং কোনো ভোটের উল্লঙ্ঘন হয় না। মনোজবাবু যেটা বললেন যে কেন্দ্র সরকার কাছ থেকে চলে, সরকার কার দিয়ে চলে, ট্যাক্সের টাকা দিয়ে সরকার চলে, কেন্দ্র চলে এবং স্টেটও চলে। কেন্দ্রের যে জিএসটি আছে, গুড সার্ভিস ট্যাক্স, তার 60% টাকা এই বাংলা থেকে কেটে আপনারা নিয়ে যাচ্ছেন এবং 40% টাকা রাজ্য সরকারের কাছে যাচ্ছে। 4 বছরে 4,16,000 কোটি টাকা এই বাংলার টাকা আপনারা নিয়ে গেলেন এবং 100 দিনের টাকা আপনারা আটকাই দিলেন। কিসের জন্য আটকাইলেন? আমি 8 বার সংসদে কথা তুলেছি, 6 মাসে 8 বার বক্তব্য রেখেছি। আগেও এমপিরা ছিল, দিল্লিতে পার্লামেন্টে কথা বলার মতন এমপির সুযোগ কিন্তু ছিল না। আলিপুরদুয়ার জেলার মানুষ, কোচবিহারের মানুষ, জলপাইগুড়ির মানুষের কথা তুলতেছি কেন? এই সুযোগ আমি পেয়েছি কেন? আমি একজন গ্রামের ছেলে, আদিবাসী ছেলে, এই সেন্টিমেন্ট আমার আছে। কোথায় থেকে টাকা দেন না বুঝতে লাগবে। প্রকাশ চিকবারাকের অভিযোগ শুনতে পেরেছেন আপনি। প্রকাশ চিকবারাকের বক্তব্য, আপনারা 100 দিনের কাজের টাকা আটকেছেন, মানুষের টাকা আটকে রাখছেন। দেখুন, ভারতবর্ষ একটি দেশ, পশ্চিমবঙ্গ তার একটি অঙ্গরাজ্য, আর আমাদের দেশে যেটা যুক্তরাষ্ট্র পরিকাঠামো আছে, তো তার মধ্যে আমাদের আমি আপনাকে বলি যে কোথায় টাকা আটকে আছে। আমি আপনাকে বলতে চাই যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় আমাদের ইউপিএ সরকার দিয়েছে, মনমোহন সরকার দিয়েছে 5,431 কোটি টাকা। এনডিএ সরকার দিয়েছে 9 বছরে 11,051 কোটি টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইউপিএ সরকার দিয়েছিল 4,466 কোটি টাকা। এনডিএ সরকার দিয়েছে 9 বছরে 30,000 কোটি টাকা। এনআরএলএম এ ব্যাংকিং লিঙ্কেজে ইউপিএ সরকার দিয়েছিল 626 কোটি টাকা। এনডিএ সরকার 9 বছরে দিয়েছে 74,034 কোটি টাকা। এনআরএলএম, সিআইএফ, রিভলভিং ফান্ড, কমিউনিটি এলএনএপি, এটাতে ইউপিএ সরকার দিয়েছিল 23 কোটি টাকা। এনডিএ সরকার দিয়েছে 9 বছরে 14 থেকে 23 3,735 কোটি টাকা। বিত্তি আয়োগ মানে ফাইন্যান্স যেটা ছিল, ফাইন্যান্স কমিশন, আমি বলি এলএনএপিতে ইউপিএ সরকার দিয়েছিল 3,685 কোটি টাকা। এনডিএ সরকার 6,806 কোটি টাকা দিয়েছে। বিত্ত আয়োগ দিয়েছিল মানে আমি বলবো, আমি মনোজ বাবুর মতন কোটি টাকা। এনডিএ সরকার দেখে কথা বলবো না। আমি মনোজ বাবুর মতন আমি মনোজ বাবুর মতন ডায়েরি দেখে কথা বলবো না। আমি কি বলবো, আমার যথেষ্ট ভাবে আইডিয়া আছে। অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21, অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22, অ্যাসেসমেন্ট ইয়ার 2022-23 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24 অর্থবর্ষতে আপনারা 4 বছরে 4,16,000 কোটি টাকা বাংলা থেকে কেটে নিয়ে গেলেন। 1,60,000 কোটি টাকা আমরা পাই। এমজিএনআরজিএস এর টাকা 2 বছর ধরে বন্ধ, কেন দিলেন না? 8,500 কোটি টাকা আমরা পাই। মিশন হেলথ স্কিমের টাকা পাই আমরা, বাংলা আবাস যোজনার টাকা পাই। এই টাকা কি দিল্লির টাকা? এটা আমাদেরই টাকা। আমাদের টাকা ট্যাক্স কাইটে নিয়ে যাচ্ছেন এবং যৌথভাবে আমাদেরকে কোশ্চেন করতে লাগবে।
পার্লামেন্টে কথা তুলেছি আমি, দিদির সাথে আমিও ছিলাম। দিদি বলেছেন গরিব লোক কাজ করেছে 100 দিনের কাজ, কেউ 20 দিন, কেউ 25 দিন, কেউ 50 দিন কাজ করেছে। 2 বছর আপনারা টাকা আটকে দিলেন। একজন সাংসদ প্রকাশিত বলেছে, বিধায়ক প্রকাশিত বলেছে কি টাকা নাকি বিজেপির সাংসদ মন্ত্রীরা আটকাইছে। কে অধিকার দিল এটা আপনাদেরকে? গরিব মানুষের টাকা রোকার দিদি দিয়েছে টাকা, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী গরিব দিয়েছে। মানুষের, আপনারাই গরিব মানুষের টাকা আটকাচ্ছেন। আবারও বলি, মানরেগাতে ইউপিএ সরকার দিয়েছিল 14,985, বিজেপি গভর্নমেন্ট দিয়েছে 54,150। আমি এই কমেন্টে যাব না, আমি একজন সাংসদ আছি, রেকর্ড হচ্ছে, সাংসদ রেকর্ড হচ্ছে, মিথ্যা কথা বলতেছে, মিথ্যাবাদী লোক। কেন পার্টি চেঞ্জ হলো? জবাব দিবে, জবাব দাও। এদের কাছে বুদ্ধি নাই। কেন হসপিটাল হলো না? হসপিটাল কেন হলো না? এয়ারপোর্ট কেন হলো না? হসপিটালের কথা বলছেন, জবাব দেন। হসপিটাল। কেন প্রার্থী বদল করলেন? হসপিটালের কথা একজন বলছেন। চেঞ্জ করে দিলেন। মিলির কাছে আসবো, মিলি। मनोज 25 दा কোটি টাকা হিসাবটা দিয়ে তোকে আমরা মাইনে যাবো, আলিপুরদার মাইনে যাবে। হ্যাঁ, ঠিক আছে। मनोज दा আর প্রকাশ হিসেব দিলেন। আমি এটা বলতে চাই, আপনি বলুন, আপনি বলুন। মনরেগা, বলি, আবাস বলতে চাই। বিকাশ, এইগুলো সব বামের আমলেই এগুলো সব কাজ। আজকে ওনারা টানাটানি করছেন যে এই টাকা দিয়েছি, ওই টাকা দিয়েছি, কিন্তু কাজ তো শুরু করেছিল বামেরা। এটা ওনাদেরকে মনে রাখতে হবে। মনোজ, এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বড় ফ্যাক্টর আদিবাসী ভোট। কোচবিহারের একটি কেন্দ্র তুফানগঞ্জ, সম্ভবত তুফানগঞ্জ বাদ দিলে বাদবাকি 6টা কেন্দ্রে প্রায় 35% বেশি আদিবাসী ভোট রয়েছে। এই আদিবাসী ভোট এবারে কোন দিকে যেতে চলেছে বলে মনে হচ্ছে? 2019 সালে আদিবাসীরা 2 হাত ধরে বিজেপিকে আশীর্বাদ করেছে। 2021-এও আমরা 30টা সিট উত্তরবঙ্গে জিতেছিলাম, আদিবাসীরা আমাদেরকে করেছে। আপনারা বলুন যে টিএমসিতে কোন আদিবাসী লিডার আছে? আমি এক এক করে বলে দিতে পারি। অর্জুন মুন্ডাকে ন্যাশনাল লিডার বানিয়েছে বিজেপি, জুয়েল উরাও আছে, বাবুলাল মারান্ডি আছে আমাদের মধ্যে আছে। সর্বোপরি একজন পিছিয়ে পড়া সমাজের একজন মহিলা, যিনি কাউন্সিলর ছিলেন, পরবর্তীকালে এমএলএ হলেন, উড়িষ্যা মন্ত্রী হলেন, ঝাড়খণ্ডের রাজ্যপাল হলেন। সর্বোপরি আজকে দেশের যদি কনস্টিটিউশনাল পোস্টে, যদি সংবিধানের পোস্টে যদি কেউ বসে আছে, তাহলে একজন আদিবাসী বসে আছে, তার নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। আপনি টিএমসিতে দেখিয়ে দিন যে কাকে সেই পোস্টে বসিয়েছে, একটাও আপনারা পাবেন না। আজকে দেশের 1 নম্বর যদি কনস্টিটিউশনাল পোস্টে বসে আছে, তাহলে একটা আদিবাসী। আমরা আদিবাসী হিসাবে গর্বিত যে দেশের সর্বোচ্চ কনস্টিটিউশনাল আদিবাসী হিসেবে গর্বিত, দেশের 1 নম্বর আমি বলবো দেশের যে সর্বোচ্চ পোস্টে বসে আছে, আমি ধন্যবাদ জ্ঞাপন করব। এবং প্রেসিডেন্ট এরকম একটা পোস্ট, এটাকে নিয়ে কোনো কমেন্ট করা যায় না। আমাদের গার্জিয়ান অনুসারে, হেড অফ দা ফ্যামিলি অনুসারে উনি আছেন। আমরা সবাই এবং পুরো বাঙালবাসী না, পুরো ভারতবাসী একে সম্মান জানাই। কিন্তু নতুন যে পার্লামেন্ট হলো, সেখানে কেন প্রেসিডেন্ট আসলো না? কেন আসলো না? আমি বলতে চাই, বিজেপি আদিবাসীদেরকে তুচ্ছ মানে। যখন রাষ্ট্রপতি ঘোষণা হয়েছিল, একজন আদিবাসী মহিলাকে একজন প্রেসিডেন্টকে কারামন্ত্রী ঢুকতে দিল না। কিভাবে মন্তব্য করেছিলেন, সম্প্রদায়কে নিয়ে এরা দ্রৌপদী খেলা করে। মুর্মুর গায়ের রং নিয়ে কি মন্তব্য করেছিলেন, তাতে বোঝা যায় যে সাংসদ হিসেবে TMC পার্টি আদিবাসীকে ভালোবাসে নাকি ভালোবাসে না। আদিবাসী আপনারা মহিলা সবাই শুনেছেন দ্রৌপদী মুর্মুর গায়ের রং নিয়ে কারামন্ত্রী কি মন্তব্য করেছিলেন। এই জবাব আগে মনে পাবো তো, সবাই আমি করবে না উনি। একজন আদিবাসী মহিলা হিসেবে মিলি কি বলছেন? মিলি, আমি ওনার সমর্থন করছি। ওনাকে কেন ডাকা হয়নি? আমাদের প্রেসিডেন্টকে ওনারা ডাকলেন না, এটা খুব দুঃখের বিষয়। উনি যখন ফার্স্ট প্রেসিডেন্ট হয়ে এলেন, ওনাকে পুজো করে उनका पूजा करके उनका क्या बोलते हैं उसको शुद्ध किया गया। उनको आदिवासी समझ के नहीं, उनको आदिवासी समझ के पूजा करके उनको शुद्ध किया गया। ये बीजेपी की नीति है। आदिवासी को आदिवासी नहीं मानते हैं, तभी ना वो पूजा करके शुद्ध करे। क्यों? एक काला रंग है, इसीलिए क्या वो आदिवासी नहीं है? वो इंसान नहीं है? आज वो देश के सबसे बड़े जगह पे है, लेकिन उनको सम्मान नहीं दिया है बीजेपी सरकार ने। ये मेरा भी एलिगेशन है। জীবন, এই যে ইস্যুটা আমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল, এই যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ইস্যুটা উঠে আসলো, এ ব্যাপারে তোমার বক্তব্য? মনোজ টিগ্গা, আমি জানি তিনি খুব ভদ্রলোক বলে পরিচিত, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যেখানে
এত মহিলাদের কথা বলছেন, সেখানে আপনার দলের একাধিক নেতা বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যেসব শব্দ ব্যবহার করছেন, সেগুলোকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? একদিকে নরেন্দ্র মোদী রেখা পাত্রকে ফোন করবেন, আর আরেকদিকে দিলীপ ঘোষ বলবেন, সেটা কি আপনার মহিলা ভোটকে সংহত করবে? তাহলে আমি আপনাকে বলি, যখন আমাদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মু ঘোষণা হয়েছিলেন, সেখানে আপনারা জানেন যে কারামন্ত্রী আমার নিজের বলেছিলেন মনোজ তিগার গায়ের রং কি, দ্রৌপদী মুর্মুর গায়ের রং কি, এই ধরনের মন্তব্য কে করেছিলেন? ওনারা করেছিলেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিন বলেছেন যে না কারামন্ত্রী যে মন্তব্য করেছেন সেটা মন্তব্য ঠিক করেননি, সেটা ঠিক বলেননি, সেটা কিন্তু বলেনি এটা। ঠিক আছে, আমি এটা মনে করি যে যে কোনো দলের হোক না কেন কোনো ধরনের কুমন্তব্য হওয়া উচিত নয়। আমি মনে করি এটা কুমন্তব্য। হ্যাঁ, আমাদের আইডিওলজিক্যালি আমরা আলাদা আলাদা হতে পারি। আমার আইডিওলজি আলাদা আছে, আর টিএমসির আইডিওলজি আলাদা আছে, বামপন্থীদের আইডিওলজি আলাদা আছে। সেটা আইডিওলজিক্যালি আলাদা আলাদা হতে পারি আমরা, কিন্তু আমি কারোর সম্পর্কে আমি নিজে কোনোদিনও ব্যক্তিগতভাবে আমি কোনোদিনও কাউকে আক্রমণ করিনি। প্রকাশ, আপনি আমাকে বলুন, আপনারা 2021-এ সারা রাজ্যে এত ভালো রেজাল্ট করলেন, উত্তরবঙ্গ কিন্তু আপনারা যথেষ্ট পিছিয়ে পড়লেন। বিশেষ করে আলিপুরদুয়ারে তৃণমূলের ভোট সেভাবে বাড়লই না। এই জায়গায় দাঁড়িয়ে আপনি অনেক রকমের প্রকল্প মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছেন, ঘোষণা করেছেন, আলিপুরদুয়ারকে নতুন জেলা ঘোষণা করেছেন, কিন্তু কেন মানুষের ভোট পাচ্ছেন না? গণতান্ত্রিক দেশের গণদেবতা 2019 সালে যে ম্যান্ডেট দিয়েছিল আমরা কিন্তু মেনেছি, অ্যাকসেপ্ট করেছি। 21-এও মেনেছি, অ্যাকসেপ্ট করেছি। 2021-এর পরে 21 আগস্ট 2021 আমি জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বতে আছি। একটা লোক দেখান যার নামে, আমি তো যতদিন দায়িত্বতে থাকবো, যার নামে কোনোভাবে অভিযোগ আছে। জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব। এবং বলবো, পৌরসভা নির্বাচনে আমরা ডেভেলপমেন্ট কেনে মানুষের পাশে গেলাম, পঞ্চায়েত নির্বাচনে আমরা কাজ কেনে মানুষের পাশে গেলাম। আমরা কাজ করেছি জমির পাট্টা সহ 53টা বাগানে হসপিটাল, 96টা বাগানে ক্রেস হাউস এবং চা বাগানে জমির পাট্টা দেওয়ার কাজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, নতুন জেলা ঘোষণা করেছেন। আমি বলবো এই 2024 নির্বাচন গণতান্ত্রিক দেশের গণদেবতারা জবাব দিবে এবং আস্থা এবং আকাঙ্ক্ষা আলিপুরদুয়ার জেলার মানুষ, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মানুষ কাছে আমাদের আছে। আমরা ডেভেলপমেন্ট কেনে নামেছি, এদের মিথ্যা প্রতিশ্রুতি দিই নাই, কোনো কাজের কথা নাই, কোনো গল্প নাই। আলিপুরদুয়ারকে নিয়ে কি করলেন আগে বলে দেন, আমরা মেনে যাব। কেন টিকিট কাটলেন আপনারা মন্ত্রী? আমরা মেনে যাব। আপনার নামে অভিযোগ মন্ত্রী নিজে করেছে, কতটা টেম্পার, কতটা আনলিগাল ব্যবসা, টলামেটের ব্যবসা, কতটা পেট্রোল পাম্প, এই টাকা তোলার কাজ গ্রাম পঞ্চায়েতের প্রধান কি বলেছিল? আমার কাঙ্গুলিতে কেন রেলওয়ে ওভারব্রিজ হলো না? জবাব কি দিতে পারবে? ধন্যবাদ মনোজ। এটা মাননীয় মন্ত্রী বলেছে। মনোজ, উত্তর দিন। দেখুন, আমাদের দলের কে প্রার্থী হবে, কে প্রার্থী হবে না, সেটা তো টিএমসি কে জিজ্ঞাসা করে হবে না। আমাদের দলের একটা নিয়ম আছে যে আমাদের নির্বাচন, আমাদের কেন্দ্রীয় নির্বাচন সমিতি আছে, আমাদের পার্লামেন্টারি বোর্ড আছে, ওনারা ঠিক করবেন কে প্রার্থী হবে না। উনি বলছেন, অভিযোগ করছেন, আমি সেই অভিযোগে যাচ্ছি না, কিন্তু এনকেএস গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমি বলি নাই, উনি কি বলেছেন সেটা প্রকাশ বাবু ভালোভাবে জানেন, আমি জানি না সেটা। ঠিক আছে, আমি বলছি না, গ্রাম পঞ্চায়েতের প্রধান ব্যক্তিত্ব হিসাবে একজন মন্ত্রী, একজন রুলিং সাংসদ বলতে পারে 8 বছরের বিধায়ককে উনি টেম্পারের মালিক, 15টা উনি টলামেটের ব্যবসা, উনার পেট্রোল পাম্প, একজন মন্ত্রী ভারত সরকারের। এখন এপস আছে, তার মানে এখানে কে কাজ করেছে? আমরা বলেছি, তৃণমূলের লোক বলেছে, কেউ বলে নাই। কারো যদি গাড়ি থাকে আপনি এপসে মারলে নামটা বের বলেছে, হয়ে যাবে। প্রমাণ আবার আপনাকে দিতে লাগবে। এলাকার মানুষ আপনাকে জবাব দিবে। কেন বীরপাড়াতে ফ্লাইওভার হলো না? আপনি তো বিধায়ক ছিলেন ওখানে, জবাব দিতে পারবেন? দেবেন না কেন? আপনি ওই জায়গা থেকে ডেভেলপমেন্ট থেকে কালেকশন করতেন, তার জন্য ওইখানে ফ্লাইওভার করেন নাই। এবার আমি বলি, উনি ডোলোমাইটের প্রসঙ্গ তুলেছেন, ওভারব্রিজের প্রসঙ্গ আছে। আপনারা জানেন যে ঠিক আছে, ডোলোমাইট ওইখানে লোডিং আনো রেলের জন্য, কিন্তু রেল
মুজনাইতে জায়গা ঠিক করেছে, রেল লাইন পেতেছে, কিন্তু লোডিং আনলোডিং জন্য তো জায়গা দরকার আছে, জমি দরকার আছে। তো জমির রাইটসটা কার আন্ডারে থাকে? স্টেট গভর্নমেন্টের আন্ডারে থাকে। এবার রাজ্য সরকারকে তো জমি দিতে হবে। রাজ্য আমি বিধানসভায় পুলক রায়কে বলেছি যে আরবি, উনি বলেন যে টাকা নেই, আমরা 100% টাকা দেব, শুধু আপনি জমিটা দিন। 100% টাকা আমি কেন্দ্র সরকার আমি দেবে। বলি শুধু রাজ্য একজন সরকারকে সাংসদ জমি হয়ে, দিতে হবে। একজন Compensation সাংসদ আমরা হয়ে দেব। আমি Compensation দেওয়ার আমি কথা লেটার রাজ্যে। করেছি কেন্দ্রকে, Compensation দেওয়ার একজন কথা সাংসদ রাজ্যে। হয় Compensation বিছানাতে আমরা ওভারব্রিজ দেব। হোক, আমি রাজ্য লেটার সরকার করেছি, জমি আমি দিতে সাংসদ পারছে হয়ে না। লেটার রাজ্য করেছি, সরকার আমার জমি দিতে পারছে না। 2016 সালে জানুয়ারি মাসে তৎকালীন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার সীতারামন তার সাথে দার্জিলিংয়ের এমপিএসএস আলুয়ালিয়া বান্দাপানি চা বাগান ভিজিট করেছেন, বীরপাড়া চা বাগান ভিজিট করেছেন, ডাঙ্গুয়াঝাড় চা বাগান ভিজিট করেছেন, এবং ভিজিট করে গিয়ে দিল্লি থেকে নবান্নতে ফোন করা হয়েছে চিফ সেক্রেটারিকে, আপনারা কি নতুন মালিক খুঁজেছেন? কোনো উত্তর পাওয়া যায়নি। তখন জানুয়ারির 27 তারিখ কমার্স মিনিস্টার থেকে নোটিফিকেশন হয়েছিল যে 60টা বাগান টেক ওভার করা হবে। এইবার তো সরকার তো বাগান চালাবে না, তার জন্য তো কোনো মালিক আসতে হবে। নোটিফিকেশন হয়েছিল, বিডিং হতো, কিন্তু সে সময় রাজ্য সরকারের উস্কানিতে ডাঙ্কান্স হাইকোর্ট চলে গেল। হাইকোর্ট তখন ইন্টারিম অর্ডার দিল যে এখন টেক ওভার করা যাবে না, ডাঙ্কান্সকে আবার চালানোর সুযোগ দেওয়া হোক। তাই টেক ওভারের কাজ হয় নাই এবং ডাঙ্কান্সকে আবার চালানোর সুযোগটা দেওয়া হয়েছে। তাহলে যদি রাজ্য সরকার চাইতো তাহলে ডাঙ্কান্স তো কলকাতাতেই থাকে, দিল্লি আর মুম্বাই তো থাকে না। তাহলে বলা উচিত ছিল যে আপনি ইন্টারফেয়ার করবেন না, কিন্তু রাজ্য সরকারের উস্কানিতে আমি একটু প্রশ্ন নেব, এক এক করে নেব, এক এক করে। প্রিয়াঙ্কা, এক মিনিট বলে দিই। ডাঙ্কান্সের কথা হলো, একটা বাগান খুলে নাই। বান্দাপানির কথা হলো, এক মিনিট, বান্দাপানির কথা হলো, 9 বছর বান্দাপানি বন্ধ ছিল। বান্দাপানিকে বলেছিল সাংসদ সাহেব গোদ নিয়েছে, একদিনের জন্য বান্দাপানি গিয়েছে। আজকে বান্দাপানিতে কিছু নাই। তৃণমূল কংগ্রেসের সরকার, আমরা গিয়ে বান্দাপানি খুলেছি। বাম আমলে বন্ধ ছিল রেড ব্যাংক, 27 বছর কে খুলেছে? মধুর ডিস্ট্রিক্ট বন্ধ ছিল, কে খুলেছে? বাগানের বলছেই না, এরা বাগানের গল্পই জানে না। কতদিন বেশ মিটিংয়ে বসেছেন, কতদিন আপনি বোনাস মিটিংয়ে বসেছেন, মানুষের কথা জানেন না। আপনি গ্রেফতারে কতদিন কথা তুলেছেন? কোনো কথা নাই। মানুষ যোগ্য জবাব দিবে, বাগানের মানুষ। আমরা ভালো বলতে চাই। প্রকাশ, এক মিনিট, যিনি প্রশ্ন করবেন, এক মিনিট শুনুন, যিনি প্রশ্ন করবেন সংক্ষেপে, কাকে প্রশ্ন করবেন, কি প্রশ্ন করবেন সংক্ষেপে বলুন। আমার একটা খুব সরল প্রশ্ন, হ্যাঁ, ভোট এলেই পশ্চিমবঙ্গে কেন্দ্র বাহিনী আসে, অর্থাৎ কেন্দ্র বাহিনী ছাড়া ভোট হয় না। তৃণমূলের প্রার্থী কি বলতে পারবে আমরা এই ভোট লুট, ভোট লুট করা, ভোট বাক্স ছিনতাই করা এবং খুন ছাড়া কোন দিন ভোট অনুষ্ঠিত হবে কিনা? ধন্যবাদ। প্রকাশ শিখবে আলিপুরদুয়ার শান্তি শৃঙ্খলাকে মেনটেন করে, পুরা বাংলা শান্তি শৃঙ্খলাকে মেনটেন করে। দিদি আপনি বলেন, আমি আপনার কোশ্চেনের অ্যান্সার দেই। পঞ্চায়েত নির্বাচনে দেখান কোথায় কি প্রবলেম হয়েছে, আপনি দেখান পৌরসভা নির্বাচনে কোথায় কি প্রবলেম হয়েছে। ভয়ের চোটে কেন্দ্র বাহিনী, কোনো অসুবিধা নাই, কেন্দ্র বাহিনী আসুক, এসএসপি আসুক, বিএসএফ আসুক, প্যারামিলিটারি ফোর্স আসুক, এইবার তৃণমূলের ভোট হবে, এটা যোগ্য জবাব মানুষ দিবে। ধন্যবাদ। পরের প্রশ্ন। কোন প্রার্থীর উদ্দেশ্যে প্রশ্ন? মিলি ওরায়ের পক্ষ থেকে সমর্থনে বলছি, প্রশ্নটা হচ্ছে বিজেপি যে ইলেকট্রাল বন্ড নিয়েছে, যে কর্পোরেটদের কাছ থেকে লুট করছে, আর এদিকে তৃণমূলরা সাধারণ মানুষকে কাছ থেকে লুট করে শোষণ করছে। আমরা তৃণমূল এবং বিজেপি দুইজনকেই উৎখাত করতে চাই বাংলায়। প্রশ্নটা কি ছিল আপনার? বিজেপি, বুঝে গেছি প্রিয়াঙ্কা, বুঝে গেছি প্রিয়াঙ্কা, কর্পোরেটের কাছ থেকে নির্বাচনী ইলেকট্রাল বন্ড নিয়ে প্রশ্ন করছেন, বলুন। প্রথমে তো আমি বলতে চাই যে বিগত 34 বছরে বাম সরকার পশ্চিমবঙ্গকে ডি গ্রেডের রাজ্য পরিণত করেছে। কয়টা শিল্প এসেছে, ডি গ্রেডের রাজ্যে আপনারা পরিণত করেছেন। চা বাগানে প্রোটা ছিল না, প্রোটা 2009 সালে আপনারা সিগনেচার করেছেন। প্রোটা ছিল না, প্রোটা আপনারা সিগনেচার করেছেন, প্রোটা ছিল না। চা বাগানে এখন কি অবস্থা আছে তার জন্য আপনারা দায়ী। 2000 থেকে 2005-06 পর্যন্ত একের পর 41টা চা বাগান বন্ধ হয়েছিল। উত্তরবঙ্গে কি শিল্প এসেছে,
এবং 34 বছরে কবার মুখ্যমন্ত্রী ধন্যবাদ। উত্তরবঙ্গে এসেছে সেটা আপনি ধন্যবাদ বলুন। তো প্রশ্ন নাও প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে 2019 সালে নির্বাচনের প্রাক্কালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাসমেলা ময়দানে এসে সবার সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন পশ্চিমবাংলাতে নারায়ণী ব্যাটালিয়ন করবেন এবং রাজবংশী ভাষাকে রাষ্ট্রের 8ম তপশিলের অন্তর্ভুক্ত করবেন। দুটো আজ পর্যন্ত করেননি। এভাবে মানুষকে প্রতারণা আর কতদিন করবেন? দেখুন, আমাদের মোদিজির গ্যারান্টি আছে, বিজেপি যেটা বলে সেটা করে। 370 ধারা কংগ্রেসও ক্ষমতায় ছিল, 370 ধারা সরাতে পারেনি। যদি বিজেপি করে বলেছে তো বিজেপি করেছে। রাম মন্দির 500 বছরের পুরানো ইস্যু ছিল, সবাই বলে যে সুপ্রিম কোর্টের অনুমতিতে হয়েছে। তাহলে কি তখন ছিল কি 2004 সালে বামপন্থীরাও কিন্তু আপনাদের সাথে ছিল, তাহলে সে সময় কি সুপ্রিম কোর্ট ছিল না? আমাদের দেশে সুপ্রিম কোর্ট ছিল, তাহলে সে সময় রাম মন্দির কেন হয় নাই? যদি 500 বছরে কেউ রাম মন্দির, ভারতবর্ষের যে মানুষের যে চাহিদা ছিল সে যে পূরণ করেছে, বিজেপি করেছে। আর অমিত শাহ যেটা বলেছেন সেটা করবে, বিজেপি যেটা বলে সেটা চাকরি করবে। নেই কেন? চাকরি নেই কেন? কিচ্ছু হবে না। মন্দির পুজো করে কি হবে? পেট ভরবে কি? মানুষের পেট ভরবে পুজো করে? চাকরি চাই, চাকরি নেই কেন? প্রশ্ন বলুন। मेरा एक ही सवाल है, जो टीएमसी के प्रार्थी है वो बोल रहे हैं कि हम लोगों ने द्रौपदी मुर्मू को, आदिवासी को बहुत ही सम्मान दिया, वो जब प्रार्थी बने तो पूरा देश उनको स्वागत किया। मेरा एक ही छोटा सा सवाल है, जब वो प्रार्थी बने, जब द्रौपदी मुर्मू प्रार्थी बनी तो क्यों उन्होंने टीएमसी के एमएलए ने उनके अगेंस्ट में वोट दिया? और एक सवाल है कि जो पार्थो चैटर्जी और उनके जितने बड़े बड़े नेता हैं, उनके घर से जो पैसा का बंडल निकल रहा है, उनका वो क्या जवाब देना? धन्यवाद भाई। मैं बोलना चाहता हूं, देश का संविधान एवं देश का संविधान को हम लोग सम्मान जनाते हैं। देश का संविधान में आपको सबको मालूम है, भारत सरकार जो चलती है 2 पक्ष, एनडीए एवं यूपीए एवं एनडीए से चलती है। हम लोग सम्मान जनाते हैं भारत का संविधान को, हम लोग सम्मान जनाते हैं भारत का नागरिक को, हम लोग सम्मान जनाते हैं भारत के राष्ट्रपति को। लेकिन जब कोई भी पॉलिटिकल पार्टी किसी तरफ सपोर्ट करता है तो एक तरफ होता है। हम लोग सम्मान जनाते हैं भारत के संविधान को। लेकिन मैं बोलना चाहता हूं, मैं 19 तारीख को पार्लियामेंट पे शपथ ग्रहण लिया। फर्स्ट पार्लियामेंट्री सेक्शन, लास्ट सेशन जो मैं देखा वो क्या हुआ, पुराना संसद में देखा। दूसरा दिन जब पार्लियामेंट देखा, मैं नया संसद में घुसा। लेकिन नया संसद में घुसने के पहले संसद में पूजा पाठ हुआ, भारत के माननीय प्रधानमंत्री गया, लेकिन आदिवासी बोल के हमारा राष्ट्रपति को वहां निमंत्रण किया नहीं गया। इसको हम लोग विरोध जना रहे हैं। প্রশ্ন বিজেপি দুজনের কাছে প্রশ্ন করছি। হ্যাঁ করুন। এই 2017 যখন ইলেকট্রাল বন্ডের বিলটা পাস হচ্ছে, বিজেপি করছে, তখন তৃণমূলের সাংসদরা মুখে ঠুলি পাতে বসেছিল। আমরা বলতে চাই, এই ইলেকট্রাল বন্ডের টাকা তৃণমূল, বিজেপি সারা দেশের 57% টাকা নিয়েছে তোলাবাজি, এবং তৃণমূল 1600 কোটি টাকা নিয়েছে, 6060 এবং 1600 কোটি টাকা। এই টাকার জবাব তাদের দুজনকে দিতে হবে। দুই সরকার আমরা উত্তর ইলেকট্রাল বন্ডে উত্তর ইলেকট্রাল বন্ড। ইলেকট্রাল বন্ড কারো কাছে অথেন্টিক যদি এভিডেন্স কারো থাকে, ওরা প্রমাণ করতে পারবে এবং আমরা আলিপুরদুয়ারকে নিয়ে বসেছি, আমরা এলাকার মানুষকে নিয়ে বসেছি, আমরা আলিপুরদুয়ারকে নিয়ে বসেছি, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রকে নিয়ে বসেছি। আপনার নামে আমার বিরুদ্ধে যদি কমেন্ট থাকে বলতে পারেন, প্রমাণ সহ বলতে পারবেন, প্রমাণ সহ বলে দিব। তো কোন যদি পলিটিক্যাল পার্টি নাই যে পলিটিক্যাল পার্টিকে কেউ শোকেস করেছে, তৃণমূল প্রমাণ করেছে যে গলতি করবে ওকে সাজা দিয়েছে, দল থেকে বের করেছে, আমাদের দল করেছে এটা। আপনার দল কিন্তু আপনারা মুছে গেছেন। প্রশ্ন মনোজবাবু 8 বছরের বিধায়ক, মাদারিহাট বিধানসভা কেন্দ্রে একটা ইট গাঁথতে পারেনি বিগত 5 বছরে। জন বার্লা 5 বছরের সাংসদ, তিনি সাংসদ নয়, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, চাইলে অনেক ডেভেলপমেন্ট আলিপুরদুয়ারে করতে পারতো, কিন্তু প্রতিশ্রুতি অনেক দিয়েছিল। আলিপুরদুয়ারে যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল করবে বলেছিল, হসপিটালের প্যান্ডেল হয়েছে কিন্তু হসপিটাল ওপেন হয়নি, এই শিলান্যাসই হয়নি। কোথায় ছিল এই 5 বছর? এটা আমাদের প্রশ্ন। এয়ারপোর্ট বলেছিল, এয়ারপোর্টের সেই মিথ্যে কথা, কাগজপত্র কোথায়? কিন্তু
কিন্তু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের 100 ধন্যবাদ বেডের ধন্যবাদ হাসপাতাল ধন্যবাদ উদ্বোধন করে উত্তর মনোজ সিংহা ভাইকে ধন্যবাদ জানাই যে 2016 সালে আমি 22,038 ভোটে জিতেছিলাম। যদি আমি কাজ না করতাম তাহলে মানুষ আমাকে দ্বিতীয়বার 2021 সালে 30,000 ভোটে আমাকে জয় করাতো না। আর আমাদের যে বিধায়ক কিংবা সাংসদদের টাকা আসে সে কোনো পার্সোনাল অ্যাকাউন্টে আসে না, সেটা ডিএম এর কাছে আসে। কেউ যদি বিধায়ক কাজ না করে থাকে, সাংসদ যদি কাজ না করে থাকে, তাহলে তো ডিএম এর কাছে আসে। ডিএম তো আপনাদের ডিএম তো আমাদের কাজ করে না, ডিএম তো আপনাদের কোথায় উঠে বসে। তাহলে যদি আপনারা কিছু তথ্য নিতে চান তাহলে ডিএম এর কাছে গেলে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন, আমি কোথায় কাজ করেছি কোথায় কাজ করিনি। ডিএম তো আপনাদের, কেননা আপনারা জানেন যে পঞ্চায়েত ভোটে বিজেপি একা লড়াই করেছে, টিএমসি হয়ে ডিএম লড়াই করেছে, এসডিও লড়াই করেছে, এসপি লড়াই করেছে, ওসি লড়াই করেছে, আইসি লড়াই করেছে, যারা কাউন্টিং এ ছিল তারা লড়াই করেছে, সেটাও সন্তুষ্ট হয় নাই। তারপরে কি হয়েছে, যেখানে স্ট্রং রুম ছিল তালা খুলে দিয়ে 11 তারিখ কাউন্টিং ছিল, 10 তারিখের রাত্রে আপনার কাছে যদি অভিযোগ পরিবর্তন থাকে, করা হয়েছে। আপনি কেন যখন আশা কাউন্টিং করলেন না? হয়েছে অভিযোগ কোনো থাকে, কেন ব্যালট করলেন বক্সে না? কোনো সিল ছিল না। আলিপুরদুয়ারে আমি বলে দেই, এখানে আলিপুরদুয়ারে লোকসভায় একটা অঞ্চল দেখান, ADM কে adjust করা একটা হচ্ছে। অঞ্চল দেখান, আপনারা যেখানে আলিপুরদুয়ার এরকম জিতিয়ে কাজ হয়েছে, দিবেন, একটা অঞ্চল আমরা দেখান। আপনাকে কেন ADM মিথ্যা থেকে কথা DM বলতেছেন? করে দেব। তখন বলা হয়, কেন কথা বলতেছেন? আপনি কি কথা বলেন? মানুষ যোগ্য জবাব আপনাদেরকে দিবে। 25 কোটির হিসাব দেখান না। আপনি বলেন এই রাস্তা করেছি, এই হসপিটাল করেছি, ডিএম তো আপনাদের আছে দাদা, ডিএম আপনাদের আছে, টাকা ডিএম এর কাছে আসে, কোন এমএলএ এমপির অ্যাকাউন্টে আসে না। আপনি ডিএম এর কাছে যান, ডিএম এর কাছে তথ্য নিন। আমরা নতুন জিলা আলিপুরদুয়ার করে দিব। 3 মাসের ভিতরে নতুন জিলা আলিপুরদুয়ার আমরা পেয়েছি, ডিস্ট্রিক্ট হসপিটাল পেয়েছি, বিশ্ববিদ্যালয় পেয়েছি, ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়েছি। মিথ্যা কথা বাদ দেন মনোজ বাবু। 8 বছরের খতিয়ান মানুষকে বলেন আপনি এবার মাদারি বীর পাড়াতে হারবেন। আপনি আপনার বুথ হারবেন, এনকেস হারবেন, ওটা দেখা যাবে, আপনি আপনার বুথ ওটা দেখা যাবে। আপনি আমি চ্যালেঞ্জ করে বলি, আপনি আপনার যোগ্য বুথ জবাব হারবেন, দিতে আপনি পারতেছেন না, NKS গ্রাম কেন বুথ পঞ্চায়েত কিনে হারবেন, পড়েছেন? আমাদের আপনি লিড হবে। লোকসভা কিনে আপনারা বলেন না, প্রশাসনকে একটা কাজে লাগিয়ে দিতে। অঞ্চলের হিসাব আপনাকে আপনারা বলবো। এখনো বলছেন আপনি লোকসভা যে কিনে বলেন, আলিপুরদুয়ার লোকসভা কাজের জিতবো, ভিত্তিতে মানুষ ভোট ADM দিবে। কে DM করে দিবেন, লোকসভা কিনে ADM বলেন, সাহেব কি কাউন্সিলে কাজ করেছেন তৃণমূল বলেন। এখন থেকে অনেক DM অফিসে মিথ্যা কথা হয়ে শুরু গেছে, হয়েছে। অনেক এখন গল্প হয়ে DM গেছে। অফিসে শুরু হয়েছে। আপনার মিথ্যা, আপনার পুলিশ গল্প যদি না থাকে মানুষ বুঝতে তাহলে গেছে। পশ্চিমবঙ্গে এবার টিএমসি নামে যোগ্য কিছু জবাব থাকবে না, আপনাকে কোনো প্রাণী এখানে থাকবে না। এলাকার মানুষ পুলিশ আছে দিবে। বলে ঠিক আছে। টিএমসি আছে, পুলিশ না থাকলে টিএমসি থাকবে না। মনোজ প্রশ্ন নমস্কার, হ্যাঁ আমি আজকে রাজ্য সরকারের কাছ থেকে আমার একটা প্রশ্ন আছে। কাকে রাজ্য সরকার, আমাদের যে পুলিশ প্রশাসন, রাজ্য সরকার যে আছে ওনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা, তারপরেও আমাদের যে বাঙালি সন্দেশ খালিতে যে মহিলাদের উপরে 12টায় পরে মহিলাদেরকে ঘাটে বসে রাখা হয়েছিল, এটা কি কারণে রাখা হয়েছিল? আমি ধন্যবাদ জ্ঞাপন করতে আমার দিদিকে। আমি বলবো, আমি আগেও বললাম, আপনি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রকে নিয়ে বলেন কোথায় কি হয়েছে। এবং আমি বলবো যে কেউ হইতে পারে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, দল কিন্তু দলের মতন ব্যবস্থা নিবে, দল কাউকে কিন্তু বরদাস্ত করে নাই, এটা বলে দিলাম। আমি স্বতন্ত্র হিসাবে বলতেছি, গণতান্ত্রিক দেশের গণের দেবতা, এখানের পাবলিক আছে। আলিপুরদুয়ারের কি কথা বলে, আলিপুরদুয়ারের কি করলেন এইটাই কোশ্চেন দেন না, ভালো হবে। এবং বলবো যেখানে হোক না কেন দল যোগ্য জবাব এবং যোগ্য সম্মান মহিলাদেরকে দিতেছে, এটা প্রমাণ সহ বলবো। আপনার অঞ্চল বা আপনার এলাকাতে কোথায় কি প্রবলেম আছে, কোন পুলিশ কি করেছে, কোন থানাতে কি কমপ্লেন হলো, প্রমাণ সহ দেন, আমি হিসাব বুঝে নিব, কোনো অসুবিধা কারো হবে না। কেন আলিপুরদুয়ার জেলা শান্তি আছে, আলিপুরদুয়ার জেলা সমৃদ্ধি আছে, আলিপুরদুয়ার জেলার মানুষ কাজ চায়, আলিপুরদুয়ার জেলার মানুষ ডেভেলপমেন্ট চায়। আপনাদের মতন ব্যর্থতার সাংসদ 5 বছরের সাংসদ কোনো কাজ করে নেই, মন্ত্রী বিধায়ক কোনো কাজ করে নেই, প্রমাণ হয়ে গেছে আলিপুরদুয়ার জেলা। প্রশ্ন আমার প্রশ্ন বিজেপির প্রার্থীর উদ্দেশ্যে, হ্যাঁ। যে বিজেপির প্রার্থী মানে যে মনোজ জন বার্লা বলেছিল যে নো ভোট ফর মনোজ টিগ্গা, তো সাধারণ মানুষ কিভাবে বিশ্বাস করবে? দলের লোক বলে যে নো ভোট ফর মনোজ টিগ্গা, তার নামে 2 নম্বর পেট্রোল পাম্প আছে, তাহলে সাধারণ মানুষ কিভাবে বিশ্বাস করবে? সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ
সারা আলিপুরদুয়ারের মানুষ জানে যে মনোজ টিকা কিরকম আছে। কেউ যদি মান অভিমান করে, কেউ যদি বলে থাকে সেই কথাতে কোনো সত্যতা থাকে না। কেউ যদি বলে থাকে, কিছু অভিযোগ করে থাকে, তাহলে সেটা মান অভিমান করে কেউ যদি বলে থাকে তাতে কোনো সত্যতা থাকে না। প্রিয়াঙ্কা প্রশ্ন। মনোজ বাবুর কাছে আমার প্রশ্ন, যে বিজেপি জমানাতে শ্রী নরেন্দ্র মোদী বলছেন যে কতটা দেশ আগিয়েছে, কিন্তু আমরা 2022 সালে গ্লোবাল হাঙ্গার রিপোর্টে এটাই প্রশ্ন যে কতটা অপুষ্টি এবং শিশু মৃত্যুর হার নিয়ে সারা ভারতবর্ষ চলছে, সেটা রিপোর্ট কি আপনার কাছে আছে? অথচ G20 সম্মেলনে আপনি বলছেন দেশ আগিয়েছে, অথচ সারা দেশকে ঝুপড়ির বস্তি উচ্ছেদ করেছেন, করে আপনাদের চিত্রটাকে সকলের সামনে যাতে না প্রকাশ পায় তার জন্য আপনি সমস্ত বসন্তকুঞ্জ এলাকা, দিল্লির সমস্ত এলাকাতে আপনি গ্রিন শেড নিয়ে ধরে গেছেন। এতে কি দেশ আগিয়েছে? মনোজ বাবুর কাছে কোশ্চেন আমার। ধন্যবাদ। সেটা আমরা বলছি না, সারা বিশ্বের মানুষ বলছে দেশ আগাচ্ছে। এখন আমাদের সারা পুরো বিশ্বে ভারত পঞ্চম ইকোনমিক হিসেবে দাঁড়িয়েছে। আপনারা বলুন যে আপনারা 34 বছরে পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে গেছেন? 34 বছরে পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে গেছেন? সেই জন্য তো মানুষ আপনাদেরকে ছুড়ে দিয়েছে, ছুড়ে ফেলে দিয়েছে। এবং 2021 সালে একটাও প্রতিনিধি আপনারা বিধানসভায় পাঠাতে পারলেন না। এখন কখনো ইন্ডি জোট, কখন কংগ্রেস সাথে ইন্ডি জোটের পিন্ডি সব চটকে গেছে, আর বলে লাভ নাই। এখন বাম এবং কংগ্রেসের ভারতবর্ষের মানচিত্রে, ভারতবর্ষের রাজনীতিতে কোনো গুরুত্ব নেই, কোনো অস্তিত্ব নেই। আপনাকে আমি প্রশ্ন করছি, এনারা বারবার বলছেন 34 বছরের অপশাসন, তার ফলে আমার একটা মনোজ্জির জন্য প্রশ্ন আছে। চা বাগানের শ্রমিকরা তো এখন কাজ চায়, টাকা চায়, আপনি তাদের রাম মন্দির দিয়ে কি করবেন? রাম মন্দির তো হয়ে গেছে। দেখুন, রাম মন্দির আমাদের আস্থার বিষয়, যারা সনাতনী আছে সেটা আমাদের আস্থার বিষয়, সেটা অবশ্যই হবে। চা বাগানের শ্রমিকদের জন্য, চা বাগানের শ্রমিকরা এখন 35 কেজি রেশন বিনামূল্যে পাচ্ছেন, সেটা নরেন্দ্র মোদীজি দিচ্ছেন। আপনারা জানেন চা বাগানে যে রেশন পেত আগে, সেটা 2016 সালের ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ হয়ে গেছে। NFS এর মাধ্যমে পাচ্ছেন কেন্দ্র সরকার। এখন চা বাগানের লাকড়ি বন্ধ হয়ে গেছে, লাকড়ি পায় না। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিনামূল্যে প্রত্যেক বাড়িতে কানেকশন দেওয়া হয়েছে। দাম 400 টাকা ছিল, ওটা 1200 টাকা হয়ে গেছে। এবং 35 কেজির রাশন কেন্দ্র সরকার দেয় না, মানুষ ভোট করে রাশন দিতেন, ওটা বন্ধ করে দিলেন। এই রাশন স্টেট গভর্নমেন্টের রাশন, এটা দিদির রাশন। 5 কেজি করে দিতে বন্ধ করে দিলেন। একটু পড়াশোনা করুন, রাজ্যসভার সাংসদ হলে হবে না, বই পড়ুন। 2013 সালে পাস হয়েছে। 2013 সালে আপনার গভর্নমেন্ট ছিল, 2013 সালে আপনার গভর্নমেন্ট ছিল। ন্যাশনাল ফুড সিকিউরিটি বিল 2013 সালে পাস হয়েছিল। 2013 সালে আপনার গভর্নমেন্ট ছিল। বড় বড় গল্প হয়ে গেছে, মানুষ ভালোভাবে বুঝে, এবং অনেক হয়ে গেছে। সংবিধান পড়ুন। ফ্রি রাশন সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বলছেন ফ্রি রাশন ওনারা দিচ্ছেন না, এটা আপনার আমার ট্যাক্সের পয়সা। সরকার শুধু নাম পরিবর্তন করে চলায়। রাশন দেওয়া হচ্ছে, সরকারের নাম না, আমি বলবো, আমি কি বললাম, মানুষের পয়সায় রাশন দেওয়া হচ্ছে। যদি এক মিনিট, আমি একবার এক মিনিট জিএসটিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিএসটি করেছে, এবং জিএসটির 60% টাকা এই বাংলা থেকে কেটে নিয়ে গেলেন। 40% টাকা রাজ্য সরকারের কাছে যাচ্ছে। 4 বছরে 4,16,000 কোটি টাকা বাংলার টাকা বাংলার খরচা হলে বাংলার নাম হবে, দিল্লির নাম হবে না। এই জবাব দেন আপনি কি কেন্দ্র থেকে টাকা দিতেছেন? আপনার টাকা দিতেছেন জিএসটি, কে করেছে জিএসটি? কতজন লোক সুবিধা পেয়েছে? নোটবন্দিতে কত কালার ধন ধরলেন, জবাব দিবেন। কত কালো ধন ধরলেন? জিএসটির গল্প শুনবো না। ছোট ছোট ব্যাপারীরা ব্যাপার বন্ধ করেছে। আমরা বাগানে ওয়ার্কাররা, আমি বলি, আমি চা বাগানের ছেলে, আমরা ক্যাশ টাকা পাইতাম। চা বাগানের পেমেন্ট মাসে একবার হইতো, এবং চা বাগানের পেমেন্ট আমরা এখন ক্যাশ টাকা পাই না। কেন জানেন? ডিউ টু জিএসটি। কি হচ্ছে? জিএসটিতে 2 লাখের উপরে যদি ক্যাশ উইথড্রল হয়, তাহলে 2% টিডিএস কাটে যাবে। টাকা লাভবান হয়েছে, নিয়ে যাচ্ছে। এবং এই যে 2 লাখ টাকা যে কাটতেছে, তার জন্য এই টাকা অ্যাকাউন্টে ট্রানজাকশন করতেছে বাগানে।
এখান থেকে এবং ওই আবার শ্রমিক return মহিলা devolution গরিব জানতে হবে, মহিলাদেরকে what is the meaning of নিজের devolution পেমেন্ট stand আনতে for? গেলে Devolution মানে কি হয়? আপনি বলুন না এবং আগে। সিএসপিতে Devolution মানে আমাদের কি হয়? গরিব লোকের যারা আছে GST সাধারণ পায়, পাত্তি GST তুলে পায়, ওদের আবার কিন্তু 10% অংলি চলে return যায় করে, এটা মেশিন কিন্তু devolution। অ্যাবজর্ব করতে পারে না এবং ওরা অনেক- একদিন নাগা করতেছে আর ব্যাংকের লাইনে দাঁড়াইতে লাগতেছে ধন্যবাদ। সিএসপিতে 10 একটা- টাকা করে একটা বিষয়- কালেকশন নিতেছে 500 টাকা করলেও 10 টাকা কালেকশন কে দিতেছে এই টাকা গরিব লোকের অ্যাকাউন্ট থেকে পকেট থেকে যাচ্ছে আমি 30 সেকেন্ড করে আসবো, 30 সেকেন্ড করে প্রত্যেক প্রার্থীর লাস্ট বক্তব্য মিলি ওরাও। আপনি বলুন, আপনি আমাদের মাধ্যম দিয়ে জনতার কাছে পৌঁছতে পারছেন, 30 সেকেন্ড টাইম আপনার কাছে। আপনি বলুন মানুষকে আপনি কি বলতে চান, আলিপুরদুয়ারের মানুষকে। আমাদের চাকরি চাই, আমাদের পেটে খাওয়া চাই, আমাদের ভিক্ষা চাই না, চাকরি চাই। রাম মন্দির করে আমাদের পেট ভরবে না। দিদি আর দাদা যাদেরকে রিকোয়েস্ট করব কি ওনারা চাকরি দিন, মানুষকে চাকরি দিন, মাথা উঁচে বাঁচতে দিন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মনোজ টিগ্গা। দেখুন আমরা এখানে বসে আছি, এই রবীন্দ্র ভবন কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বোধন হয়নি, এখানে চলছে কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি। আমাদেরকে মানুষ ভোট দিবে, আমরা চাই আমরা জিতলে বন্ধ বাগান খুলবো, মিনিমাম ওয়েজ দেব, যে বয়সের সীমা আছে 28 থেকে আগে 58 আসামে থেকে করে 60 দেখান হবে। না। আমরা আগে PF ট্রাইবাল এবং সার্টিফিকেট দেন guarantee আসামে। দেব। এখানে যে আদিবাসীদেরকে পুরসভাগুলো tribal আছে, certificate দেন পুরসভাতে আসামে। আপনারা জানেন আগে যে আসামে আবর্জনা যেখানে একটা সেখানে বন্ধ বাগান পড়ে আছে, আছে, ওটা খুলেন। মাঝের ডাবি চা Minimum বাগানের ঘোষণা করে দেন গাছ আসামে। তুলে দিয়ে সেখানে সলিড ওয়েস্ট তারপরে ম্যানেজমেন্ট মেনে তৈরি নেবো করা আমরা। হয়েছে, সেখানে কিন্তু এখনো তালা লাগানো আছে। আর আমাদের এখানে চেয়ারম্যান সাহেব বসে আছেন যে যেখানে সেখানে আবর্জনা পড়ে আছে, দুর্গন্ধ বের হচ্ছে। আমরা চাই এইগুলো বন্ধ করব। ফালাকাটা নতুন মিউনিসিপ্যালিটি হয়েছে, এখন পর্যন্ত টাকা দেয়নি। সেখানকার চেয়ারম্যান বারবার বলেছে আমি রিজাইন করব, আমি রিজাইন করব, আমি রিজাইন করব। এই তো পুরসভাদের, এইগুলো সব আমরা শুধরাবো। ধন্যবাদ প্রকাশ। নতুন জেলা আলিপুরদুয়ার এবং আলিপুরদুয়ার পৌরসভা নির্বাচনে আমরা বলেছিলাম যে আলিপুরদুয়ার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাবে এবং আলিপুরদুয়ার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পেয়েছে। চেয়ারম্যান কাজ করেছে, প্রত্যেকটা ওয়ার্ডে কাজ করেছে। মনোজ বাবুকে কাজ দেখতে চায় না, উনি অন্ধভক্ত হয়ে গেছেন, উনি কাজই দেখতে পারেন না। এটা উনি আগে উদ্বোধন বলুন হয়েছে, না, এখনো 25 তালা কোটি মারা আছে, হিসাব। এখনো শুরু আগে হয়নি। নিজে তালা তো মারা 8 আছে, বছর তালা হয়ে লাগানো গেছে, আছে, বন্ধ নিজে হচ্ছে, চালু হয় নাই। 5 বছরের সাংসদের হিসাবটা দেন। একটা চেয়ারম্যানের জিনিস কথা কেন? পরিষ্কার, সলিড একটা ওয়েস্ট বিষয় ম্যানেজমেন্ট হয়েছে, পরিষ্কার। জেলাকে কেন্দ্র করে প্রত্যেকটা পঞ্চায়েতি ব্যবস্থাতে কাজ হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়, হিন্দি ধন্যবাদ, কলেজ ধন্যবাদ কে প্রকাশ। দিয়েছে? ধন্যবাদ। গরম ছুটি ভগবান। একটা বিষয় পরিষ্কার, ধন্যবাদ। একটা বিষয় পরিষ্কার, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই প্রকাশ চিকবরাই, বিলাই ওরাও এবং মনোজ টিগ্গার মধ্যে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে আপনারা পৌঁছতে পারলেন, আমাদের মাধ্যম দিয়ে মানুষের কাছে আপনারা বক্তব্য রাখতে পারলেন। আলিপুরদুয়ারের মানুষকেও ধন্যবাদ, উপস্থিত সমস্ত দলের সাপোর্টারদের ধন্যবাদ যে আপনারা এখানে এসেছেন, সুষ্ঠুভাবে এই অনুষ্ঠান পরিচালনায় সাহায্য করেছেন। সুমনকেও ধন্যবাদ, প্রত্যেককেই ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।